মানে সুস্থ থাকার কালচারটা আমাদের দেশে কম। আমরা অসুস্থ হলে হাসপাতালে দৌড়ই, তখন ডাক্তারের কাছে যাই। এই যে ডায়াবেটিসে পেইনলেস হার্ট অ্যাটাক হয়, 2.1 ক্রিয়াটিনিন, ওকে সবাই রিফিউজ করেছে। ইসকেমিয়া হচ্ছে কিন্তু ব্যথাটা বোঝা যাচ্ছে না, এই জিনিসটা খুব কমন। ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেলে পরে কিন্তু সেটা অল অন এ সাডেন একটা ভয়ঙ্কর। প্রায় 70% মানুষের কিছু না কিছু হার্টের অসুখ। আর কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেখানেও আমরা বলে থাকি যে না, স্টেন্ট করানো উচিতই নয়। ইজেকশন ফ্র্যাকশন ছিল 22%। ভাবা যায় যে নর্মাল ইজেকশন ফ্র্যাকশন একটা সুস্থ মানুষের 60% উপরে থাকে। এই রকম কম ইজেকশন ফ্র্যাকশনে একটা মানুষের বাঁচার সম্ভাবনা নেই, তার অপারেশন করা যাবে না। তুমি কি করে সাহস করে এটার মানে একটা বাইপাস করলে? প্রথম বাইপাস সার্জারি যখন ইউনিভার্সিটিতে আই ওয়াজ প্রেজেন্ট দ্য ওটি। এই অপারেশনগুলো একটু হাই এন্ড অপারেশন, এর মরবিডিটি মর্টালিটি ইউজুয়ালের তুলনায় একটু বেশি, কিন্তু এরকম একটা ছোট্ট কেটে একদম হার্টকে সুস্থ করে দেওয়া যায়। কি করে আমরা হার্টকে আমাদের সুস্থ রাখবো? এবং আমি সবসময় বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটা তো শুধু বললে হবে না। নমস্কার, আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, ডাইরেক্টর অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া। আমরা আজকে একটা বিউটিফুল পডকাস্ট শোতে এসেছি। তবে আজকের পডকাস্ট শোটা একটু স্পেশাল। কেন স্পেশাল জানেন? আপনারা এতদিন শুনেছেন আমি হয়তো শুধু কিডনির স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলি, আপনারা অধীর আগ্রহে শোনেন, আপনাদের প্রশ্নের উত্তর দিই। কিন্তু আজকের সেশনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকে আমার সাথে রয়েছে একজন খুবই প্রথিতযশা কার্ডিওথোরাসিক সার্জন, মানে যারা মানুষের হার্টের উপর ছুরিকাচি চালায়। আপনারা জানবেন যে মেডিকেল ডিসিপ্লিনের সবচাইতে কঠিন ডিসিপ্লিন হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি। ডক্টর ধীরাজ বাবু। ডক্টর ধীরাজ, নমস্কার। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড গিভিং ইউর টাইম। তুমি এত বিজি, তার মধ্যে থাকো। তবে একটা কথা বলি যে ডক্টর বর্মন কিন্তু আমাদের এখানে ডাইরেক্টর অফ কার্ডিওথোরাসিক সার্জারি জয়েন করেছেন। মানে হি ইজ এ ফুল টাইম কার্ডিওথোরাসিক সার্জারি ইউনিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এবং আপনারা শুনলে খুব অবাক হবেন, এই জাস্ট কিছুদিন আগের ঘটনা। একটি ব্যক্তি, তার হার্টের একটা সাংঘাতিক অসুখ হয়েছে। আমরা ইজেকশন ফ্র্যাকশন বলে একটা কথা বলি আর কি, যেটা দিয়ে বোঝা যায় যে হার্ট কতটা ব্লাড পাম্প করে বের করতে পারছে। দ্যাট ইজ সাম কাইন্ড অফ একটা গ্লোবাল একটা ফিচার, যেটা দিয়ে বোঝা যায় যে একটা মানুষের হার্ট কতটা ভালো আছে। এটা সবাই হয়তো জানেন যে নর্মাল ইজেকশন ফ্র্যাকশন একটা সুস্থ মানুষের 60%-এর উপরে থাকে। তো এই মানুষটি ধীরাজের কাছে যখন এলো দেখাতে, তার ইজেকশন ফ্র্যাকশন ছিল 22%। ভাবা যায়, মানে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, তার বাইপাস লাগবে। কলকাতার অনেক প্রথিতযশা হাসপাতাল কিন্তু তাকে বলেছে যে এই রকম কম ইজেকশন ফ্র্যাকশনে একটা মানুষের বাঁচার সম্ভাবনা নেই, তার অপারেশন করা যাবে না। ধীরাজ আমায় বললো, প্রতিম না, এই পেশেন্টটি আমার কাছে খুব চ্যালেঞ্জিং, আমি অপারেশন করব। আমি সত্যি দেখে ধীরাজ, আমি খুব প্রথমে তো ভয়ই পেয়েছিলাম যে সত্যি তো 22%। আপনারা শুনলে খুব অবাক হবেন যে সেই মানুষটিকে ধীরাজ একদম প্রচন্ড দক্ষতার সাথে এখানে অপারেট করেন। 3 to 4 days আফটার সার্জারি পেশেন্টটি সম্পূর্ণ সুস্থ হয়, ও বাড়ি চলেও গেছেন। ফলো আপে এসেছিল, আজকে আমি জানলাম ওর কাছ থেকে ওর হার্টের ইজেকশন ফ্র্যাকশন আফটার বাইপাস সার্জারি হ্যাজ ইনক্রিজ টু 52%। ভাবা যায় যে ধীরাজ, এই যে তুমি অপারেশনটা করলে, আমি একটা মেডিকেল প্রফেশনাল, যদিও আমি ট্রান্সপ্লান্ট ওটিতে থাকি, আমার সত্যি শুনে খুব ভয় লাগছে যে 22% ইজেকশন ফ্র্যাকশনে তুমি কি করে সাহস করে এটার মানে একটা বাইপাস করলে? নমস্কার, আমি ডক্টর ধীরাজ। অপারেশন করার আগে, যখন পেশেন্টকে আমি অপারেশন করব, তার আগে অবশ্যই আমি ফিজিবিলিটিটা দেখব। আমি যে কোনো সময় যেই আসলো তাকেই আমি অপারেশন করে দেবো, এটা করা উচিত নয়, সম্ভবও নয়। করলে সবসময়ের জন্য খারাপ রেজাল্টই হবে। যে মানুষটি আমার কাছে এসেছিলেন, আমি অ্যাসেস করে দেখেছি এবং ইনভেস্টিগেশনস করে দেখেছি, যেনাকে যদি আমরা অপারেশন করতে পারি, খুব তাড়াতাড়ি এনার হার্টের যা কন্ডিশন এই মুহূর্তে রয়েছে তার থেকে অনেক ভালো হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার অপারেশনটা আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। এবার অপারেশনটা আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে এবং সেটা একটা চ্যালেঞ্জিং। এমন নয় যে আমার কাছে অপারেশন করতে এসছে মানে তার রিস্ক ফ্যাক্টর কমে গেছে, সেরকম নয়। হ্যাঁ, আমরা চ্যালেঞ্জ নিয়েছি এবং এই জন্য নিয়েছি যে কারণ আমি যদি অপারেশন করতে পারি ওনাকে, এবং অপারেশনের ইমিডিয়েট কন্ডিশনসগুলো থেকে আমরা বেরোতে পারি, কমপ্লিকেশনসগুলো থেকে বেরোতে পারি, যাতে মানুষটা অনেক বেশি লাভবান হবেন। আচ্ছা, একবারও কি তোমার হার্টটা দুকদুক করেছিল যখন এই অপারেশনটা তুমি করেছিলে? হ্যাঁ, অবশ্যই। সবসময় তো হতেই পারে, কারণ খারাপ রেজাল্ট যদি হয়, সেটা খারাপ কিছু হলে পরে সেই পেশেন্টের বাড়ির লোকের সামনে গিয়ে দাঁড়িয়ে সেই খারাপ রেজাল্টটা বলাটা অবশ্যই ডাক্তারদের কাছে ভীষণ। হ্যাটস অফ টু ইউ। দিস প্রুভস ইউর কনফিডেন্স যে 22% ইজেকশন ফ্র্যাকশনে একজনকে অপারেশনের জন্য সিদ্ধান্ত নেওয়া এবং এইটা বোঝা, এই অ্যাসেসমেন্টটাই তো একজন সার্জনের সবচেয়ে বড় কাজ। অবশ্যই। কথায় বলা হয়
The good surgeon knows how to operate. Some of them knows how good to operate and best of them knows when not to operate. So কখন অপারেশন করব কখন করব না এই সিদ্ধান্তটা কিন্তু একটা সার্জনের সবচেয়ে বড়। সার্জনের জন্য অবশ্যই আমরা যখন সার্জারি পড়তে শুরু করি আমাদের টিচারদের কাছে প্রথম যে অ্যাডভাইসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তুমি কি করতে পারো আর তুমি কি করতে পারবে সেটা নয়, কোথায় তুমি থামবে এবং কোনটা করবে না এটা আগে শেখো। সো যাই হোক, তো ধীরাজ মানে আমি আজকে এটা খুব পার্টিকুলার আমি একটা কানেকশন দেখতে পাচ্ছি ওয়াই আই এম ডিসকাসিং অ্যাবাউট দিস বিকজ উই ডিল উইথ নেফ্রোলজি। একজন অসংখ্য মানুষ যারা আমাদের কাছে কিডনির রোগ নিয়ে আমাদের কাছে আসে বা যাদের ডায়াবেটিস থেকে কিডনির অসুখ হয়েছে, হাইপারটেনশন থেকে কিডনির অসুখ হয়েছে, এদের প্রায় 70% মানুষের কিছু না কিছু হার্টের অসুখ থাকে। ডায়াবেটিস থাকলে তো তার সংখ্যা আরো বেশি অবশ্যই। এবং সবচেয়ে সমস্যা হয় কি মানে যে ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কজ, যার থেকে মানে হার্টের অসুখের সবচেয়ে বেশি কমন, এই অসুখটার সঙ্গে যখন কিডনির অসুখ থাকে তখন ইসকেমিক হার্ট ডিজিজকে কনফার্ম করার জন্য যে অ্যাঞ্জিওগ্রাফি সেইটা করতে চিকিৎসকরা একটু ভয় পান। কারণ কি অ্যাঞ্জিওগ্রাফি যে ডাই আমরা ইনজেক্ট করি সেই ডাইটা কিন্তু ক্রিয়াটিনিনকে বাড়িয়ে দেয়। তো সেই জন্য নন ইনভেসিভ টেস্ট আমরা একটি ইকোকার্ডিওগ্রাফি করে ইসিজি করে কিছু স্ট্রেস টেস্ট করে আমরা বোঝার চেষ্টা করি হার্টটা কেমন রয়েছে, কিন্তু তাতে অ্যাকিউরেট বোঝা যায় না। এই জিনিসটা বুঝে ধীরা তুমি নিশ্চয়ই জানো যে আমরা ভিভাসিটিতে ফার্স্ট টাইম আমরা অ্যাজোরিয়ান C20 বলে একটা ক্যাথ ল্যাব নিয়েছি, যাতে খুব মিনিমালিস্টিক ডাইতে রোটেশনাল এনজিওতে আমরা কার্ডিয়াক ডিজিজ গুলোকে ডায়াগনোজ করতে পারি। এবারে কিছুদিন আগে আমার একজন পেশেন্ট 2.1 ক্রিয়াটিনিন, ওকে সবাই রিফিউজ করেছে। উই ডিড দ্য এনজিও অ্যান্ড আপনারা জানলে খুব অবাক হবেন যে প্রফেসর ডিপি সিনহা, যিনি হচ্ছেন ডাইরেক্টর অফ কার্ডিওলজি আমাদের এখানে, 7.5 ml ডাই ইউজ করেছেন। এবং অনেস্টলি আমি খুব আশ্চর্য হলাম, ওর এনজিওর পর ক্রিয়াটিন তো বাড়েনি বরং কমে গেছে। এবং সেই সঙ্গে আরেকটা রয়েছে, আমি এটাও বলবো, কারণ আমরা যেহেতু এখানে নেফ্রো কেয়ার ইউনিটটাকেও অনেক স্ট্রংলি রেখেছি, ফলে যদি ইনিশিয়ালি ক্রিয়েটিনিন বেড়েও যায় তাহলে যা সাপোর্ট আমাদের প্রয়োজন আছে সেই সাপোর্টটা। কারণ ভিভাসিটিতে আমাদের যে নেফ্রোলজি ডিপার্টমেন্ট, দ্যাট ইজ ওয়ান অফ দ্য স্টেট অফ দ্য আর্ট ক্লিনিক। কারণ এখানে ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে ডায়ালিসিস থেকে শুরু করে অ্যাডভান্স রিপ্লেসমেন্ট থেরাপি থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আমাদের অনেকগুলো নেফ্রোলজিস্ট, ট্রেন সিস্টার্স, ডক্টর সবাইকে নিয়ে আমরা নেফ্রো ডিপার্টমেন্টটাকে যেমন তৈরি করেছি। এই নেফ্রো ডিপার্টমেন্টটা খুব সাকসেসফুল এই কারণে হবে কারণ আমাদের সঙ্গে ডক্টর ধীরাজ বর্মনের মতো সার্জনরা রয়েছেন। কারণ কি পুরো টিম রয়েছে, একটা টিম রয়েছে। একটা মানুষকে তো আলাদা করা যায় না, যার কিডনির প্রবলেম রয়েছে তার হার্টের প্রবলেম আসতে পারে। এবার সেই মানুষটি কি 10 জায়গায় দৌড়বেন? এখানে আমি একটা কিছু অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যে এই করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরের মধ্যে ডায়াবেটিস নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, আবার কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক রেনাল ফেলিওর যেটা, সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এবং এই দুটো যদি একসঙ্গে মিশে যায় তাহলে পরে তার করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। এবং এখানে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিক, লং স্ট্যান্ডিং ডায়াবেটিক রয়েছে, তাদের যদি করোনারি ডিজিজ হয়, অন্য পেশেন্টদের ক্ষেত্রে যেটা চেস্ট পেইন বা চেস্ট ডিসকমফোর্ট বা চেস্ট কম্প্রেসিভ ফিলিং যে একটা হয় হাঁটা চলা করতে গিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই চেস্ট পেইন হওয়াটা বা চেস্ট ডিসকমফোর্ট হওয়াটা কিন্তু খুব কম হয়। বরং ওদের হয় কি একটু শ্বাসকষ্ট হচ্ছে। হার্টের পাম্পিং অ্যাকশনটা যেহেতু করোনারি আর্টারি ডিজিজে একটু হলেও হ্যাম্পার্ড হয়, বা যখন ডিমান্ড বেশি হচ্ছে তখন অক্সিজেন সাপ্লাই কম হওয়ার জন্য মাসেল কন্ট্রাকশন কম হচ্ছে, এই জন্য ওদের পেইনটা হচ্ছে না। তার কারণ ওদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিক ক্ষেত্রে হচ্ছে নিউরোপ্যাথি হচ্ছে, তাদের পেইন হচ্ছে না বলে ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেলে পরে কিন্তু সেটা অল অন এ সাডেন একটা ভয়ঙ্কর দিকে আমরা এই জন্যই বলি যে ডায়াবেটিসে পেইনলেস হার্ট অ্যাটাক হয়। মানে পেইনলেস হার্ট অ্যাটাক মানে যে কারণে আমাদের এই যে হার্টের ব্যথাটা অনুভূতি হয় তার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের নার্ভগুলো সচল থাকা। ডায়াবেটিস অসুখটাতে তো আমরা জানি যে নিউরোপ্যাথি হয়, নার্ভগুলো অসুস্থ হয়। সেই জন্য বহু ক্ষেত্রে মানে হার্টের অসুখ হয়েছে, ইসকেমিয়া হচ্ছে কিন্তু ব্যথাটা বোঝা যাচ্ছে না, এই জিনিসটা খুব কমন। সেই কারণে একটু হাফ ধরে যাওয়া, যদি সিঁড়িতে উঠতে গিয়ে মনে হচ্ছে একটু দম ধরে আসছে, আমরা কিন্তু কার্ডিয়াক ওয়ার্কআপ করি। সেই কার্ডিয়াক ওয়ার্কআপের মধ্যে যেমন ইকোইসিজি থাকে, তার পাশাপাশি প্রয়োজন বুঝলে আমরা কিন্তু করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, আর এখন ভিভাসিটিতে যে টেকনোলজি এসছে যেখানে খুব মিনিমালিস্টিক ডাইতে করা যায়, ক্রিয়াটিনিন 2-2.5 এনজিওর জন্য কোনো বাধা নয়, আমরা খুব স্বচ্ছন্দে সেটা করতে পারি। এবং একটা জিনিস আপনারা সবাই জানবেন যে অ্যাঞ্জিওগ্রাফি করে যদি কোনো একটা অসুখ ধরা পড়ে তার তো মেডিকেল ট্রিটমেন্ট নিশ্চয়ই থাকে। কিছু কিছু ক্রিটিক্যাল কন্ডিশন হলে তখন আমাদের ভাবতে হয় যে এই যে ভেসেলটা নরম হয়ে গেছে তাকে আমরা কি করে রিভাস্কুলারাইজ করবো।
ভেতরে কি একটা ছোট পাইপ দিয়ে দেবো যেটাকে আমরা স্টেন্টিং বলি? না, একটা ভগবানের তৈরি আর্টারিকে, শিরাকে যেই জায়গায় ব্লক হয়েছে তার পাশে রাস্তা করে দিয়ে একটা রক্ত চলাচলের বাইপাস রাস্তা করে দেওয়া। এই ব্যাপারটা নিয়ে আজকে আমি ধীরাজের কাছে বলবো, ধীরাজ দিস ইজ ইয়োর মানে কি বলবো মোস্ট এক্সপার্টিস এরিয়া। অবশ্যই এটা তো খুবই, হয়তো বাইপাস করেছে এখন অব্দি। যদি করোনারি আর্টারি ডিজিজ বেরোয় তাহলে পরে খুব সংক্ষেপে বা একদম সহজভাবে বলতে গেলে আমরা 3টে উপায় বলতে পারি, যেখানে একটু কম ডিজিজ, নন ক্রিটিক্যাল ডিজিজ রয়েছে সেখানে লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিসিনস। তার থেকে বেশি হলে পরে আমাদেরকে স্টেন্ট করতে হবে, তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড মেডিসিনস থাকবেই। এবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে স্টেন্ট করা সম্ভব নয় বা নাম্বার অফ স্টেন্টস যেখানে রেকমেন্ডেড নাম্বার অফ স্টেন্টের থেকে অনেক বেশি লাগছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা স্টেন্ট না করতে বলে বাইপাস সার্জারির কথা বলি। আর কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে বলা হয় যে যদি একটাও স্টেন্ট করার প্রয়োজন হয় বা একটা স্টেন্ট করলে হয়ে যাবে, সেখানেও আমরা বলে থাকি যে না, স্টেন্ট করানো উচিতই নয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যারা ক্রনিক ডায়াবেটিক এবং ডায়াবেটিসের সঙ্গে যাদের আবার কিডনি ডিজিজের সম্পর্ক রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টেন্ট না করে বাইপাস সার্জারি করাটা বেটার অপশন। একদম। আমি এই ব্যাপারে একটু বলি, মানে আমরা ক্লিনিশিয়ানরা, মানে এখানে কার্ডিওলজিস্ট, ফিজিশিয়ান, নেফ্রোলজিস্ট সবার একটাই মত, ডায়াবেটিস যদি খুব হাইলি ক্যালসিফাইড ভেসেলস থাকে, তাদের যদি কোনো একটা ব্লাড ভেসেলের যদি কোনো অসুখ হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক অ্যাডভান্স ডিজিজ হয়, তাহলে স্টেন্ট কিন্তু একটা মানুষের মর্টালিটি প্রিভেন্ট করে না। এটা সবার জানা উচিত যে স্টেন্ট করে আমরা হয়তো সিমটম কমাতে পারি, কিন্তু একটা মানুষকে অনেকদিন কিন্তু বাইপাস সেটা পারে। সুতরাং ডায়াবেটিস থাকলে, ক্রিটিক্যাল করোনারি আর্টারি ডিজিজ থাকলে বাইপাস সবসময় হচ্ছে তার জন্য ভালো। এবার লোকের একটা ভয় থাকে যে আবার কাটাকাটি করে ওই দিন চলে গেছে। এখন বলো, আজকাল তো হ্যাঁ, এখন অনেক কিছুই করা হচ্ছে, একদম কার্ডিয়াক সার্জারি এখন মিনিমাল ইনভেসিভ করা হচ্ছে। আরো যেটা ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে যেটা হচ্ছে যে রোবোটিক দিয়েও করা যেতে পারে, যেখানে কিনা খুব ছোট্ট কেটেই করা যায়। সেই কার্ডিয়াক অপারেশনের ক্ষেত্রে এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে মিনিমাল ইনভেসিভ করার ক্ষেত্রে সুবিধা কতগুলো আছে। সুবিধা আছে যেমন যেখানে স্টার্নাম কাটছি না, লং উন্ড হচ্ছে না, এবং স্টার্নাম না কাটার জন্য স্টার্নাল উন্ড ডেহিসেন্স, যেটা কিনা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বা বাইপাস সার্জারির পরে সব থেকে বেশি কঠিন, সব থেকে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং সেখানে পেশেন্টের মর্টালিটিও বেড়ে যায় অনেক সময়। আমি দেখেছি ও তো অনেকগুলো অপারেশন করলো, একজনেরও কিন্তু স্টার্নামে কোনো প্রবলেম হতে আমি দেখিনি, অনেস্টলি না, সেটা হয়নি, কিন্তু যদি হয় তাহলে কিন্তু দুজনেরই, সার্জন এবং পেশেন্ট দুজনেরই ক্ষতিকর বিষয়। এটা ঠিক। তবে মানে মোদ্দা কথা যেটা, সেটা হলো বাইপাস সার্জারিতে আগে যেরকম ভাবে যে ভাবে স্টার্নাম খুলে আমরা হার্টের কাছে পৌঁছে অপারেশন করতাম, এখন মিনিমাল ইনভেসিভ যে বাইপাস সার্জারি গুলো হয়, MICS বলে, তাই MICS, মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, তাতে খুব ছোট্ট একটা কাট করে আমাদেরকে স্টার্নামকে না খুলে ইরিবের মাঝখানে একটা ছোট জায়গা করে যন্ত্রপাতিগুলো আলাদা হয়, আমরা কিন্তু সেই বাইপাসকে মানে স্বচ্ছন্দে করতে পারি। এবং এই স্কিলটা সব সার্জনের মধ্যে থাকে না, কিন্তু ধীরাজ খুব ভালো করে আমরা করতে পারি। আমার এখানে ব্যবস্থা আছে এবং আমরা প্রয়োজন হলে যে কোনো সময় এটা করে দিতে পারবো। এক্সিলেন্ট। আর একটা জিনিস, হার্ট শুনলেই না সবার মনে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভালভ। আমার বোধহয় ভালভ খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এবং এটা তো আমাদের মানে কি বলবো, নেফ্রোলজিতে একটা সিগনিফিকেন্ট পেশেন্ট আমরা দেখেছি যাদের মাইট্রাল রিগার্জিটেশন, অফকোর্স রিউমাটিক হার্ট ডিজিজ থেকে ভালভগুলো খারাপ হয়েছে। তুমি সেদিন একটা বোধহয় অ্যাওর্টিক ভালভ করলে আমাদের এখানে, অ্যাওর্টিক রিপেয়ার করলে, আমি শুনলাম, এবং সেই পেশেন্টটা ভালো হয়ে বাড়ি গেছে। এই ভালভ নিয়ে যদি দু চারটে কথা বলো, এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, জানো তো? হ্যাঁ, ভালভ নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ভালভ যদি খারাপ হয়ে যায় তাহলে সেটাকে রিপ্লেস করা হয়। যেটা সাধারণের কাছে খুব বেশি প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো, সেটা হচ্ছে রিপ্লেস করার ক্ষেত্রে আমরা স্টার্নাম কেটে করতে পারি, আবার ভালভ আমরা ভালভ অপারেশনটাও আমরা মিনিমাল ইনভেসিভে করতে পারি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ভালভগুলো সাধারণত মিনিমাল ইনভেসিভ করা যায়, অবশ্যই ভালভ মিনিমাল ইনভেসিভই করা যেতে পারে। আর তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 2 ধরনের ভালভ সাধারণত ইউজ হয়। একটা হচ্ছে মেটালিক ভালভ আর একটা হচ্ছে বায়োপ্রস্থেটিক ভালভ। ইউজুয়ালি এই অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে সেটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে লেস দ্যান 60 হলে পরে আমরা মেটালিক ভালভটাই ইউজ করতে বলবো, আর মোর দ্যান 60 হলে পরে বা 65 বেটার, মোর দ্যান 65 হলে পরে আমরা টিস্যু ভালভ ইউজ করার জন্য বলবো। কারণ টিস্যু ভালভগুলোর লংজিভিটিটা কিছুটা কম। এখনো পর্যন্ত যত রিপোর্ট আছে তাতে ম্যাক্সিমাম 10 to 12 ইয়ার্স পর্যন্ত ওটা ঠিকঠাকভাবে কাজ করে, তারপরে ওটা খারাপ হয়ে যায় এবং আবার রি অপারেশনের প্রয়োজন হয়। এবং কার্ডিয়াক সার্জারিতে রি অপারেশন মানে মর্টালিটি
মরবিডিটি সব দিক থেকেই অনেক বেশি। বেশি। আর মেটালিক ভালভগুলোর ক্ষেত্রে লংজিভিটি বেশি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে লং টার্ম কোয়াগুলেশন একটা খেতে হবে। হ্যাঁ, অ্যান্টিকোয়াগুল্যান্ট খেতে হবে এবং সেটা রেগুলার খেয়ে যেতে হবে এবং তার আইএনআর মেনটেন করতে হবে যাতে 2.5 থেকে 3.5 এর মধ্যে আইএনআর মেনটেন হয়, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন আমাদের পেশেন্টরা তারা তো অনেক কিছু মেনটেন করে, মানে কতটা ফলে খাবে, অসুবিধা, so হ্যাঁ। এটা কোন একটা প্রবলেম। অবশ্যই, অবভিয়াসলি ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট যে হ্যাঁ। লং টার্মে কোন জিনিসটা ভালো হয় সেটা ভেবে ডিসিশন নেওয়া। তবে এই ব্যাপারে একটা বলি যে বায়োপ্রস্থেটিক ভালভ বা মেটালিক ভালভ এটা তো সার্জনরা ঠিক করবেন, কিন্তু এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে সার্জারি নিয়ে মানুষের মনে যে ভয় থাকে, আর সার্জারির পর একটা মানুষ যখন সুস্থ হয়ে আবার সে নতুন ভাবে তার নিজের জীবনে ফিরে আসে, এই দুটোর মধ্যে আমাদেরকে এমফাসাইজ করা উচিত ভালো হওয়ার। একটা জিনিস জানবেন যে নতুন কিছু গড়তে গেলে একটু পরিশ্রম করতে তো হয়। আপনি যদি একটা নতুন বাড়ি বানাতে চান তাহলে মাটি খুঁড়তে হবে, সেখানে পিলার করতে হবে, তারপর বাড়ি বানাতে হবে। এই ভয়ে যদি আমরা বলি যে না করবো না, তাহলে ভাড়া বাড়িতেই থাকতে হবে। সিমিলারলি যখন আমাদের হার্টের কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে যদি আমরা পার্মানেন্টলি কিওর করতে চাই, তাহলে সার্জারির যে ছোট্ট ধকল যেটুকুনি আছে সেটা নেওয়া লং টার্মে ভালো। এটা ভেবে না অনেকে ভাবে যে না ঠিক আছে একটা ছোট ক্যাথিটার দিয়ে স্টেন্ট হয়ে যাবে, আমরা তাহলে আর কেন বাইপাস করবো, যেখানে বাইপাস ইন্ডিকেটেড। কিন্তু অনেক ক্ষেত্রে বাইপাস কিন্তু দি অ্যান্সার ফর সামবডি হু ক্যান লিভ এ লং ডিজিজ ফ্রি টাইম। এই পার্টটা মাথায় রেখে আমাদেরকে ডিসিশন, তবে এখানে অবশ্যই কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং Cardiac surgeon সার্জন সবাই মিলেমিশে অবশ্যই কোনটা পেশেন্টের জন্য একটা টিম ভালো, ওয়ার্ক অবশ্যই হ্যাঁ, দরকার। সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। মানে আমরা কোনো প্রসিডিওর করছি যখন, সে প্রসিডিওর করার উদ্দেশ্য হিসাবে বা কারণ হিসাবে আমরা যখন বাড়ির লোককে বা পেশেন্টকে বোঝাতে যাচ্ছি, তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট থাকে। একটা হচ্ছে সিমটম ফ্রি লাইফ, আর হচ্ছে বেটার কোয়ালিটি লাইফ, আর একটা হচ্ছে লংজিভিটি অফ লাইফ। আচ্ছা, এতক্ষণ তো আমরা হার্ট নিয়ে বললাম, কিন্তু এই যে কার্ডিও ভাস্কুলার সার্জারি তার মধ্যে একটা ভাস্কুলার কম্পোনেন্ট, অবশ্যই ভাস্কুলার কম্পোনেন্ট আছে। তো এটা নিয়ে যদি কিছু বলো। ভাস্কুলার কম্পোনেন্টের ক্ষেত্রে একটা সেন্ট্রাল পার্ট রয়েছে, একটা পেরিফেরাল ভাস্কুলার পার্ট রয়েছে। সেন্ট্রাল পার্টের মধ্যে আমরা সাধারণত অ্যাওর্টিক সার্জারি, যেটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা বা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা যারা হচ্ছে- শুনছেন আমি একটু সহজ করে আপনাদের জন্য বলে দিই। মানে আসলে হার্ট যখন পাম্প করে, এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা বেরোয় যে আর্টারিটা দিয়ে, সেটাকে বলা হয় অ্যাওর্টা। সে লেফট ভেন্ট্রিকল থেকে যখন উঠছে তাকে বলা হয় অ্যাসেন্ডিং, তারপর সে ঘুরে নিচে নামে। আমাদের গোটা শরীরের উপরে বুকের এখানে হার্ট রয়েছে, পা অবধি তো রক্ত নিয়ে যেতে হবে, পেটের সমস্ত অর্গানে রক্ত নিয়ে যেতে হবে। তো সেই আর্টারি একটা আর্চ করে নিচে নামে, এই যে বেন্ডটা হয় সেটাকে বলে আর্চ অফ অ্যাওর্টা। এই প্রত্যেকটি সেগমেন্ট অফ আর্টারি কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তাদের অসুখ আলাদা, তাদের চিকিৎসা আলাদা, তাদের অ্যাপ্রোচ আলাদা। তো ধীরাজ যত সহজে বলছে যে আমরা অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, হার্ট খুলে যখন লেফট ভেন্ট্রিকল থেকে ওরকম মোটা একটা আর্টারি যে 140/70 ব্লাড প্রেসারে হু করে রক্তকে সাপ্লাই করছে, তার উপর ছুরি চালিয়ে তার কোনো একটা অসুখ ঠিক করা, যে কি জিনিস, যারা অতীতে হ্যাঁ, তার জন্য অবশ্যই কিছু প্রসিডিওরস রয়েছে, কিছু ইনস্ট্রুমেন্টের সাপোর্ট প্রয়োজন আছে। এটা কিন্তু অত সহজ নয়। তুমি রেগুলার করছো তাই এটা এত সহজ, কিন্তু সত্যি কথা বলছি, আমি তো ওটিতে ছিলাম প্রথম বাইপাস সার্জারি যখন ইউনিভার্সিটিতে আই ওয়াজ প্রেজেন্ট দ্য ওটি। অনেস্টলি যে যখন একটা মানুষের বুক খুলে তার হৃদস্পন্দন, যেটা দিয়ে তার যে জীবিত আছে না মৃত সেটা বোঝা যায়, সেই যন্ত্রটাকে আমরা কিছুক্ষণের জন্য কোনো একটা জায়গায় একটু আটকে অক্টোপাস দিয়ে তার ভেতরে যখন অপারেশন করছি, এই যে কি সাংঘাতিক সার্জিক্যাল দক্ষতা, এই যে কি সাংঘাতিক একটা কি বলবো কত অধ্যবসায় জায়গায় পৌঁছাতে হয়, এইটার মর্ম আমাদের মানুষ আমাদের বোঝে না। আমার এটা মনে হয়েছে। ঠিক আছে। প্র্যাকটিস। হ্যাঁ, তবে আমার খুব ভালো লেগেছে যে আজকাল কার্ডিয়াক সার্জারি এত অ্যাডভান্স হয়েছে এবং এত ভালো কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে, যেটা আমরা ধীরাজের কাজ হাত ধরে এটার আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। এইটাতে আমার মনে হয় ভয় পাওয়ার বিভাগটা কিছু নেই। মানে যদি অবশ্যই, কেউ আপনাকে একদম। বাইপাসের কথা বলে, বাইপাস এখন এত ইজি একটা প্রসিডিওর, এটা করে 3 থেকে 4 দিনে সুস্থ হয়ে মানুষ বাড়ি যাচ্ছে। একদম সুস্থ হয়ে বাড়ি হ্যাঁ। যাচ্ছে। শুধু তাই নয়, অপারেশনের পরে ম্যাক্সিমাম হলে 2 মাস তার একটা কনফাইনমেন্ট মনে হবে। মানে অপারেশন হয়েছে, আমার একটা বড় অপারেশন হয়েছে, সেই অপারেশন হওয়ার যে একটা ধকল এবং শারীরিক একটা ফিলিংস, মানে একটা সুবিধা হয়। মিহির আমাকে দেখি গেল, মিহিরদা 6 বছর আগে বাইপাস হচ্ছে, এখন ফুটবল কোচ, মাঠে গিয়ে রোজ দৌড়চ্ছে। একদম। আমাদের এরকম পেশেন্ট আছে যারা নাকি কৃষি কাজ করে, যারা অপারেশন হয়েছে 2 মাস পরে যখন ফলো আপে আসছে, সে বলছে আমি তো এখন ট্রাক্টর চালাচ্ছি। একদম। সুতরাং ভয়ের কিছু নেই। এই যে বেনিফিটটা পাওয়া যায় ইসকেমিক হার্ট ডিজিজে,
মানে ব্যাপারটা একটু খুব সহজে বুঝলে ভালো হয়। মানে অ্যাথেরোস্ক্লেরোসিস একটা ক্রনিক প্রবলেম। তাতে আমাদের কোনো একটা গুরুত্বপূর্ণ আর্টারি যে হার্টের মাসেলকে ব্লাড সাপ্লাই করে তার ন্যারোইং হয়েছে। তো সেখানে আমরা কোনো একটা সুস্থ আর্টারিকে দিয়ে সেই ন্যারোইং যে মাসেলটা রক্ত না পেয়ে কাঁদছিল তাকে তার খাবার সাপ্লাই করে দিয়ে তাকে সুস্থতার জায়গা করে দিচ্ছি, যাতে কিনা সে নর্মালি কাজ করতে পারে। সে দৌড়াদৌড়ি করার জন্য হার্টে যে এক্সট্রা ওয়ার্কলোড দিতে হয় সেটা সে স্বাভাবিকভাবে করতে পারে। তো এইটাকে যখন একটা সুস্থ আর্টারি দিয়ে করা হয় আর ভেতরে একটা পাইপ দিয়ে যখন স্টেন্টিং করা হয়, স্টেন্টিং এ কিন্তু ডিজিজটা চেঞ্জ হয় না, এটা প্রথম বোঝা উচিত। একদম একদম আমরা ডিজিজটাকে কিন্তু সরিয়ে দিচ্ছি না, আমরা খালি একটু ডিজিজটার চেষ্টা করছি জন্য একটু খুলে দেওয়ার। যে অসুবিধা হয়েছে সেই অসুবিধাটাকে আমরা বাইপাস করে দিচ্ছি। bypass করছি। কিছুটা একটা কনজেস্টেড রোড, হ্যাঁ। সেই রোডটায় যাতে না যেতে হয় তার জন্য আলাদা একটা রাস্তা বানিয়ে দিচ্ছি, একদম যাতে বাইপাস করে আমরা একদম পুরো সোজা রাস্তায় বেরিয়ে সোজা যেতে রাস্তায় পারি। পেয়ে যেতে পারি। তো আপনারা যারা আজকে অনুষ্ঠানটা শুনছেন, মানে আমরা আজকে খুব আমার আনন্দ হলো, খুশি হলো, খুব ভালো লাগলো যে হার্ট সম্পর্কিত অনেক প্রশ্ন থাকে না, এরকম এক্সপার্ট ধীরাজ যখন আমাদের সঙ্গে রয়েছে তখন এই ব্যাপারগুলো ডিসকাস করতে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, আমরা ভাস্কুলার সার্জারি বলছিলাম। আচ্ছা, তো তুমি অ্যাওর্টিক অ্যানিউরিজম, হ্যাঁ, অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, এই অপারেশনগুলো একটু হাই এন্ড অপারেশন। এর মরবিডিটি, মর্টালিটি ইউজুয়ালের তুলনায় একটু বেশি, কিন্তু এগুলোও খুব ভালো হয়, আমরা এখানে করতে পারি, আমরা এখানে করছি এবং এখানে করা সম্ভব। সেগুলোর জন্য যে কেউ কন্ট্যাক্ট করতে পারে এবং তার জন্য এখন যে সমস্ত নতুন নতুন ডিভাইস বা নতুন নতুন প্রসেসিস রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে শুধু অপারেশন নয়, কিছু কিছু ক্ষেত্রে শুধু ইন্টারভেনশন, মানে উইদাউট ওপেনিং দ্য চেস্ট আর উইদাউট ওপেনিং দ্য স্টার্নাম, যেমন অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে ঠিক সেইভাবেই ভাস্কুলার ইন্টারভেনশন যেটা, সেটার ব্যবস্থাও করা আছে এখানে। আমাদের ক্যাথ ল্যাব এত অ্যাডভান্স, একদম। ক্যান ডু এনি ইন্টারভেনশন, এনি ভাস্কুলার ইন্টারভেনশন হিয়ার। তো একটা জিনিস আমাদের খুব দরকার হয়, মানে অ্যাজ এ নেফ্রোলজিস্ট পার্সপেক্টিভ থেকে বেশ কিছু পেশেন্টদের আমরা এর আগেও পেয়েছি যাদের টাকাশো আর্টারাইটিস বলে একটা অসুখ থাকে। হ্যাঁ, তা একটু আপনারা যারা প্রথম শুনছেন নামটা একটু খটোমটো লাগতে পারে। তো এই অসুখটাতে কি হয়, আর্টারির ভেতরে বেশ কিছু একটা ডিফিউজ আর্টারির ভেতরে একটা অসুখ হয়, প্রলিফারেটিভ এন্ডোথেলিয়াল প্রলিফারেশন, মাসকুলার প্রলিফারেশন হয়ে কোথাও অ্যানিউরিজম, কোথাও ন্যারোইং এরকম হয় এবং কিডনির আর্টারির কাছাকাছি ইনভলভ হয়ে অনেকের রেনাল ফেলিয়ার হয়। আমরা এরকম পেয়েছি দু একটা পেশেন্ট। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ডক্টর ধীরাজ বর্মনের মতো সার্জনদের হেল্প দরকার, ওটা কিন্তু অ্যাড্রেস কখনো কখনো। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে অ্যাকচুয়ালি মানে এই ট্যাকেশো আর্টারিটিস ক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধপত্র দিয়েই ঠিক হয়ে যায়। রেনাল সিস্টেম পর্যন্ত যখন পৌঁছচ্ছে তখন সেটা বেশ ক্রিটিক্যাল এবং কমপ্লিকেটেড সিচুয়েশন হচ্ছে, তখন ইন্টারভেনশনের প্রয়োজন হতে পারে। আরেকটা প্রবলেম আমরা ফেস করি, সেটা হচ্ছে যাদের এই ডিফিউজ অ্যাথেরোস্ক্লেরোটিক প্রবলেম রয়েছে তাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কিছু হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ধীরাজ তুমি কি কিছু বলবে, মানে ডাজ কার্ডিয়াক সার্জন বা অ্যাজ এ ভাস্কুলার সার্জন এখন যেটা হয়েছে, আমরা এখন ভাস্কুলার সার্জারি পেরিফেরাল পার্টটাতে সার্জনরা এখন কম যাচ্ছে, কারণ এখন ইন্টারভেনশনের হ্যাঁ ইন্টারভেনশনাল রেডিওলজি বা ইন্টারভেনশনাল ভাস্কুলার সার্জন যারা রয়েছে, এখন এত নতুন নতুন ডিভাইস হয়েছে, এত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে আর কেটে অপারেশন করার থেকে ইন্টারভেনশনটা অনেক বেটার অপশন হয়। ভেরি গুড। তবে আজকে যে আমরা আলোচনা করছি একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ। মানে অনেক সময় না কিছু কিছু বাচ্চারা জন্মায় যাদের হার্টের জন্মগত কিছু ত্রুটি থাকে, যেমন ধরুন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এএসডি, টেট্রালজি অফ ফ্যালট, এরকম কতগুলো অসুখ আছে যেখানে জন্মসূত্রেই মানে জন্মগতভাবে হার্টে কিছু অসুস্থতা রয়েছে, যা যেগুলো সম্পর্কে তুমি যদি কিছু বলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কনজেনিটাল হার্ট ডিজিজ গুলোর মেজরিটি ট্রিটমেন্ট কিন্তু সার্জিক্যাল, এগুলোর মেডিকেল কোনো ট্রিটমেন্ট হয় না। এই ব্যাপারে যদি এটা আসলে জন্মগতভাবে স্ট্রাকচারাল ডিফেক্ট, এই স্ট্রাকচারাল ডিফেক্ট গুলোকে কোনো ওষুধপত্র দিয়ে ঠিক করা সম্ভব নয়। এখন যত রকমের স্ট্রাকচারাল ডিফেক্ট রয়েছে তার মধ্যে কিছু কিছু রয়েছে যেটা কিনা ইন্টারভেনশন করে করা যেতে পারে, যেগুলোকে বলা হয় এএসডি বা বিএসডির ক্ষেত্রে ডিভাইস দিয়ে ক্লোজ করা হয়, যেখানে কিনা না কেটে একদম মাইক্রো সার্জারির মতো, মানে এটা মাইক্রো সার্জারিও বলবো না, জাস্ট অ্যাঞ্জিওগ্রাম যেভাবে করা হয় সেইভাবে কুচকিতে বা হাতে ফুটো করে, অ্যাডাল্ট ক্ষেত্রে হাতে ফুটো করে করে দেওয়া যায়, ডিভাইস ক্লোজ করা হলো এবং সেটা প্রায় সার্জিক্যাল ক্লোজারের সমান, হ্যাঁ একদম সমান রেজাল্ট। কিছু কিছু ক্ষেত্রে রয়েছে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টা, যে আর্চ অফ অ্যাওর্টা, তার মধ্যে একটা কানেকশন থাকে, সেখানেও একটা ডিভাইস পজিশন করানো যায়, সে দিয়ে যেটাকে বলা হয় পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস,
সেটাকে আমরা ডিভাইস ক্লোজ করতে পারি। তারপরে যেগুলো রয়েছে সেগুলোর জন্য টেট্রালজি অফ ফ্যালো বা তার থেকেও বেশি যেগুলো কমপ্লেক্স কনজেনিটাল, সেক্ষেত্রে কিন্তু সার্জারি ছাড়া কোনো কোনো উপায় নেই। উপায় থাকে না। তো আজকে আপনারা যারা শুনছেন, মানে কার্ডিওথোরাসিক সার্জারির প্রায় পুরো প্রেক্ষাপটটাই আমরা আজকে কভার করলাম, স্টার্টিং ফ্রম ইসকেমিক হার্ট ডিজিজ, স্টার্টিং ফ্রম ডিফারেন্ট ভালভুলার হার্ট ডিজিজ, স্টার্টিং ফ্রম ডিফারেন্ট ভাস্কুলার হার্ট ডিজিজ, অ্যান্ড সবশেষে কনজেনিটাল হার্ট ডিজিজ, মানে জন্মগত যে হার্টের ত্রুটি সেটা। তো ডক্টর বর্মনের মতো এত কথিত যশা একজন সার্জন আজকে আমাদের সঙ্গে আমাদের শোতে এসেছেন। ডক্টর বর্মন, আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর আমি দর্শকরা যারা আজকে অনুষ্ঠানটা শুনছেন তাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে যদি হার্ট সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে, নির্দ্বিধায় ডক্টর বর্মনের কাছে আসুন, ওনার সঙ্গে কথা বলুন। যেখানে অ্যাডভান্স ডায়াবেটিস বা ট্রিপল ভেসেল কার্ডিয়াক ডিজিজ রয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় বাইপাস অলওয়েজ হ্যাজ এ লং অ্যাডভান্টেজ আউট অফ দি স্টেন্টিং, কনভেনশনাল স্টেন্টিং। কারণ যদি একটা মানুষকে দীর্ঘদিন সুস্থ রাখতে হয়, দীর্ঘদিন যদি তাকে ভালো রাখতে হয়, তাহলে আমাকে এমন একটা পথ বাঁচতে হবে যে পথটা সে অনেকদিন ভালো থাকে। বাইপাস অবভিয়াসলি ইন ডায়াবেটিক পেশেন্ট, যাদের ক্ষেত্রে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজকে আমরা পুরোপুরি সারাতে পারি না, বাইপাস করতে পারি না, তাদের ক্ষেত্রে ইজ এ অলওয়েজ বেটার অপশন। আর আজকাল ওই বাইপাস নিয়ে একদম ভয় পাবেন না, কারণ বাইপাস সার্জারিটা এত অ্যাডভান্স, এত স্ট্যান্ডার্ডাইজ। ডক্টর ধীরাজের মতো গ্রেট সার্জন থাকাতে আমাদের যেটা সুবিধা হয়েছে, আমরা শুরুতেই বললাম যে 22% ইজেকশন ফ্র্যাকশন যে মানুষটির, তার হার্টকেও যখন অপারেট করে সুস্থ করা যায়, তো যাদের 40, 50, 45 বাইপাস দরকার, তারা ভয় পাচ্ছে। এর তো কোনো কারণই নেই। আমার তো মনে হয় এটা একদম একদম আমরা হাসতে হাসতে করে সবাইকে সুস্থ আসলে করে বাইর কার্ডিয়াক করাতে সার্জারি কেন, যে কোনো সার্জারির ক্ষেত্রেই আমরা একটাই সার্জন হিসাবে আমরা একটাই কথা বলবো, যে বয়সটা এজের নাম্বারটা নয়, শরীরের মধ্যে কতটা প্রতিফলন হয়েছে সেটা একদম। গুরুত্বপূর্ণ। একটা 60 বছরের মানুষ যে কিনা একদম অথর্ব হয়ে গিয়েছে, আমরা তার ক্ষেত্রে অপারেশন করতে অতটা আগ্রহী হয়তো নাও হতে পারি, কিন্তু একজন 80 বছরের মানুষ যে কিনা 3-4 কিলোমিটার সাইকেল চালিয়ে যাচ্ছে প্রতিদিন, তার বয়সটা 80 বলে সে আর হার্টের অপারেশন মানে করবে না, biologically যে এরকম কিছু chronologically না। একদম দুটোর মধ্যে যে ডিফারেন্স আর কি, হ্যাঁ, সেটাই একদম বলবো। শারীরিক ক্ষমতা কতটা রয়েছে, শারীরিকভাবে সে কতটা সক্ষম, সেটা বেশি গুরুত্বপূর্ণ। এবার একটা জিনিস না বললেই আমার ঠিক মানে মনটা শান্ত হচ্ছে না, সেটা হচ্ছে আমরা তো অনেক কিছু বললাম, বাইপাস বা স্টেন্টিং ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা যাতে হার্টের অসুখ কারণ না হয়, বা যাদের মিনিমালিস্টিক কোনো হার্টের অসুখ হয়েছে সেটাকে আটকানোর জন্য আমাদের কি করা উচিত। এখানে বারবার করে যে জিনিসটা উপর আমরা ইম্পর্টেন্ট দিই, সেটা হচ্ছে কি করে উই শুড প্রিভেন্ট দি করোনারি আর্টারি ডিজিজ, কি করে আমরা হার্টকে আমাদের সুস্থ রাখবো। এই জন্য লাইফস্টাইল অ্যান্ড ডায়েট হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্পর্টেন্স। তার পাশাপাশি আমাদের দরকার ভালো ঘুম। আমি শুনে নেব ডক্টর ধীরাজের কাছ থেকে। ধীরাজ, তোমার কি মনে হয় যে একদম যে মানুষটির ধরো একটু মাইনর করোনারি আর্টারি ডিজিজ আছে, হয়তো আগামী 3 বছর 4 বছর বাড়তে পারে, বা যার একটু হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, সে জানে না, এইরকম মানুষগুলোকে আমরা কি করে আমাদের যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যেটা আমরা প্ল্যান করছি, যাতে একটা মানুষকে শুধুমাত্র অপারেশন নয়, স্টেন নয়, যাতে কি করে তাকে প্রিভেন্ট করা হয়। তুমি নিশ্চয়ই জানো আমাদের এখানে একটা যোগা ফ্লোর আছে, একদম মুক্তি বলে একটা প্রোগ্রাম আমরা এখানে রান করাই, যাতে কিনা এই প্রাথমিক স্টেজে যখনই আপনার মনে হচ্ছে যে একটা হার্টের অবস্থা আছে, তাকে কি করলে আমরা এই অসুখটা থেকে তাকে প্রিভেন্ট করতে পারি। তার নিউট্রিশনাল হেলথ দরকার, তার লাইফস্টাইলের হেলথ দরকার, তার এক্সারসাইজ প্ল্যান বোঝা দরকার, সে কিরকম ভাবে লিপিড লোয়ারিং মেডিসিন কি কি খাবে সেটা তার জানা দরকার। এই যে হলিস্টিক লাইফস্টাইল কেয়ার, এইটা নিয়ে তুমি যেটা বলো, তোমার সঙ্গে আমার ডিসকাশন হয়েছিল যে আমরা ইউনিভার্সিটিতে একটা কার্ডিয়াক রিহ্যাব প্রোগ্রাম করবো, তুমি সেটা নিয়ে যদি একটু একদম সেটা হচ্ছে যে অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার করোনারি আর্টারি ডিজিজ যেটা হয়, খুব অল্প সংখ্যক বিষয় রয়েছে যেগুলো কিনা ফ্যামিলিয়ার বা জেনেটিক ডিজিজ, কিন্তু বাকি পুরোটাই প্রায় লাইফস্টাইল। Yes. কি খাচ্ছি, কতটা পরিশ্রম করছি, কি ধরনের জীবন নির্বাহ করছি, রাতে কি ঘুম হচ্ছে কাজ কিনা, করছি, স্ট্রেস কত, যতটা পরিশ্রম করছি ততটা রিল্যাক্সেশন পাচ্ছি কিনা, ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা, এইগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ক, লাইফস্টাইল অ্যান্ড রেস্ট সবগুলোকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে পরে এই করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট রিলেটেড ডিজিজ অথবা এই ডায়াবেটিক্স, এইগুলোকে প্রিভেনশন করা সম্ভব। এর জন্য বা শুধুমাত্র ডাক্তারকে দেখালাম আর ওষুধ খেলাম তাতে হবে না, শুধুমাত্র হাঁটাচলা করলাম আর খাওয়া দাওয়া কম করলাম তাতেও হবে না। আমাকে একটা প্রোগ্রামের মধ্যে ঢুকতে হবে। সে প্রোগ্রাম শুরু করার আগে একটা অবশ্যই কিছু হেলথ চেক আপ করতে হবে। আগে আমাকে জানতে হবে আমি যখন প্রোগ্রামে ঢুকছি
সেই ঢোকার সময় আমার কি কন্ডিশন রয়েছে, একদম হার্টের কি কন্ডিশন, ডায়াবেটিসের কি কন্ডিশন, কিডনি কি কন্ডিশনে রয়েছে, এটা একটা চেক আপ করে নেওয়া। এবং চেক আপ করার পর আমরা বলতে পারবো যে আপনি কতটা পরিশ্রম করতে পারবেন। চেক আপ করার পর ডায়াবেটিশিয়ানের হেল্প লাগবে, যোগা হেল্প লাগবে এবং তার সঙ্গে মেডিসিন হেল্প লাগবে। আমি শুনেছি তুমি ডিসকাস করছিলেন আমাদের ম্যানেজমেন্টের সাথে যে কি করে একটা কম্প্রিহেনসিভ কার্ডিয়াক হেলথ প্যাকেজ আমাদের এখানে চালু করা যায়। একদম। ইউ আর লিডিং দ্যাট থিং, আই থিঙ্ক। আমার Okay. মনে হয় দ্যাট উইল বি ওয়ান অফ দ্য ভেরি ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ আমাদের উচিত যে অসুখ হবার আগে আমরা কি করে কোনো একটা অসুখকে প্রিভেন্ট করতে পারি। এবং আমরা না সত্যি কথা বলতে কি জানেন তো, একটা গাড়ি কিনলে 4000 কিলোমিটার 5000 কিলোমিটার চলার পর তাকে ঠিক গ্যারেজে পাঠায় একদম। দেখার জন্য ব্রেক ঠিক আছে কিনা, গিয়ার ঠিক আছে কিনা। কিন্তু ভগবান আমাদের যে গাড়িটা দিয়েছে, হিউম্যান বডি, যেটার তাকেও ঠিক জন্য রাখার গাড়ি, জন্য। যেটার জন্য আমাদের সবকিছু বাড়ি গাড়ি সবকিছু যার জন্য, তাকে কিন্তু আমরা অতটা বোধহয় নজর দিই না। সত্যি কি আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্স করি? সত্যি কি আমরা এখানে ঠিক আমি সময়ে- একটা জিনিস বলবো যে লোকে কনজিউম করার ক্ষেত্রে অথবা লোকে অ্যামিউজমেন্টের ক্ষেত্রে যখন অর্থর অপচয় করে। করছে বা খরচা করছে তখন কিন্তু ভাবে না। যখনই ভাবছে যে একটা ইনভেস্টিগেশন করতে হবে বা একটা ওষুধ খেতে হবে, তার একটু দাম বেশি, বা শরীরের জন্য যোগা ক্লাসে কোথাও একটা অ্যাডমিশন নিতে হবে, কারো একটা অ্যাডভাইস নিতে হবে, যেতে হবে, বা কিছুটা অর্থের তখন একটা প্রয়োজন অনীহা হবে, আসে। তখন একটা অনীহা আসে। তবে তাও আমি এই বলবো- অনীহার থেকে এই অনীহাটা কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য হচ্ছে, তার ফিজিক্যাল কন্ডিশনের জন্য হচ্ছে, সেটা নয়, কমপ্লিটলি মেন্টাল। একদম, এটা একটা কালচার বলা যেতে পারে। মানে সুস্থ থাকার কালচারটা আমাদের দেশে কম। আমরা অসুস্থ হলে হাসপাতালে দৌড়ই, তখন ডাক্তারের কাছে যাই। কিন্তু হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের কিন্তু দুটো দায়িত্ব। অসুস্থ মানুষকে যেমন চিকিৎসা করা, তার পাশাপাশি সুস্থ মানুষকে যেন সুস্থ রাখা যায় সেই দিকে তাকে নিয়ে যাওয়া। সেই কারণে একদম। কিন্তু ভিভাসিটিতে আমাদের একটা মুক্তি বলে একটা প্রোগ্রাম হয়। ভিভাসিটির 6th ফ্লোরে আমাদের একটা যোগা ফ্লোর আছে। সেখানে আমাদের ট্রেনাররা একটা মানুষের সম্পূর্ণ রকম ভাবে তার স্বাস্থ্যের একটা শারীরিক পর্যবেক্ষণ করে, যদি তার কোনো প্রবলেম না হয় তাকে কি করলে তার প্রবলেম আসবে না সেটা বলা হয়। যদি কারো কোনো প্রবলেম শুরুতে ধরা পড়ে তাহলে তার জন্য কি করলে সে সেটা থেকে রিভার্স করবে সেই ব্যাপারটা করা হয়। সো দিস ইজ নট অনলি এ ট্রিটমেন্ট হসপিটাল, দিস ইজ অলসো এ প্রিভেন্টিভ ইনস্টিটিউট। এই জিনিসটা আমি বলতে চাই। কারণ আমি সবসময় বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কিন্তু এটা তো শুধু বললে হবে না, করে দেখাতে হবে। করতে হবে। তো সেই কারণে কিন্তু আমরা ভিভাসিটিতে কিছু প্রিভেন্টিভ হেলথ প্যাকেজ চালু করেছি। এইগুলোর সুবিধা যেন সবার কাছে পৌঁছয়, তার জন্য আমি এই প্রসঙ্গটা আজকে তুললাম। এবং এটাতে একটা জিনিস অ্যাড করব যে যে যোগা ব্যবস্থা আমরা করা হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অপ পেশেন্টের জন্য কিন্তু প্রচন্ড খুব রকম গুরুত্বপূর্ণ। প্রচন্ড রকম। হুম। সো থ্যাংক ইউ ধীরাজ, তুমি যে আজকে এতটা সময় দিলে। আমি জানি Thank তুমি you. এরকম ব্যস্ত থাকো, তো তাও আমরা আজকে এটা ডিসকাস করলাম। আমার ধারণা আজকে আপনারা যারা আজকের অনুষ্ঠানটা শুনলেন, আপনারা অনেক কিছু আজকের অনুষ্ঠান থেকে জানলেন। আপনারা কি জানতেন যে এরকম একটা ছোট্ট কেটে একটু হার্টকে সুস্থ করে দেওয়া যায়? আপনারা কি জানতেন যে আজকাল বায়োপ্রস্থেটিক ভালভ বেরিয়ে গেছে, যেখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দরকার হয় না? আপনারা কি জানতেন যে মানে কনজেনিটাল হার্ট অসুখ, মানে জন্মগত হার্টের ত্রুটিকেও সম্পূর্ণ রকম ভাবে অপারেশন করে বা ডিভাইস ক্লোজার করে ঠিক করে দেওয়া সম্ভব? তো এই যে এত কিছু তৈরি হয়েছে কার্ডিয়াককে নিয়ে, আর তার পাশাপাশি কার্ডিয়াক হেলথ প্রিভেন্ট করার জন্য যে প্রোটেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ মেকানিজম গুলো দরকার, তার যে কার্ডিয়াক প্রিভেনশন মেকানিজম বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, সেটা যে আমরা শুরু করেছি, এই ব্যাপারটা আপনাদের মনে হয় প্রত্যেকের খুব কাজে লাগবে। একটা জিনিস না বললেই নয়, মানে ধরুন হার্টের ব্যথা তো হঠাৎ মাঝরাতে হয়, তখন লোকে ভাবাচাকা খেয়ে যায় কোথায় যাব। তো এই ব্যাপারে আপনাদের বলে রাখি যে আমাদের ভিভাসিটি কিন্তু 24/7 আমাদের ইমার্জেন্সি খোলা। 24/7 we have a critical care facility. We have all the specialists available on a single call. শেষ করার আগে বলি, এনি ইমার্জেন্সি, নিউট্রিশন অথবা যদি যোগা দিয়ে শরীরকে সুস্থ রাখতে হয়, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারগুলো রয়েছে তাতে যোগাযোগ করুন, and you will get all information what is necessary for you. এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো বিভিন্ন বিশেষজ্ঞদের দিয়ে। তবে আমরা আজকে সত্যি ধীরাজ, আমার খুব ভালো লাগছে যে আমারও খুব ভালো লাগলো যে এতটা ডিসকাশন হলো। হ্যাঁ, কারণ আর সবচেয়ে বড় কথা কি, মানে ধরুন এই হার্টের সার্জারি, এটা নিয়ে লোকের মধ্যে একটা ভয় থাকে। এটা তুমি যত সহজভাবে ব্যাপারটাকে বললে, প্লাস আমি তো নিজে এভিডেন্ট, মানে আমি নিজে প্রত্যক্ষদর্শী যে 22% ইনজেকশন ফ্র্যাকশন অপারেট করে কি করে বাড়ি চলে গেল সুস্থ হয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে। তো এই পার্টটা সবার জানা উচিত আমার মনে হয়, এবং প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, প্রয়োজনে তারা ভালো সার্জনদের ভালো পরিষেবা পাক, এটাই আমার একমাত্র কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।